আরে ম্যাডাম, এগুলো কি করতেছেন? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। আর আমাদের এমনভাবে যে কেউ দেখলে খারাপ ভাববে। প্লিজ আমার মতো পিচ্চির ইজ্জত নেবেন না প্লিজ। তোকে কতবার বলছিলাম অন্য কোনো মেয়ের দিকে তাকাইবি না, তাও তুই সেই কাজটাই বারবার করিস। ম্যাডাম, আমি আর কখনো এই কাজ করবো না। এইবারের মতো আমাকে মাফ করে দেন। আর জীবনেও করবো না এই কাজ। মাফ করতে পারি, কিন্তু তার আগে তোর ওই গোলাপি ঠোঁটটা একটু খাবো। প্লিজ না ম্যাডাম, এমনটা কইরেন না। আমার পেটে আপনার বাচ্চা, থুকু আপনার পেটে আমার বাচ্চা হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, এমনটা কইরেন না। ওই চুপ থাক। কিস করলে বাচ্চা হবে না। বাচ্চা হতে হলে আরো কঠিনতম কাজ করা লাগে। ওই কাজটা বিয়ের পরে করব, কিন্তু এখন তোর ওই ঠোঁটটা খাবো। ম্যাডাম, এটা কিন্তু ঠিক না। আমাকে একা পেয়ে আপনি আমাকে রেপ করতেছেন। জাতি এটা মানবে না ম্যাডাম। আজ পিচ্চি বইলা আপনি আমার ইজ্জত কেড়ে নিতে পারেন না। আম্মা গো, তোমার পিচ্চি পোলারে এই জল্লাদ ম্যাডামের কাছ থেকে বাঁচাও। একটু চুপ, বেশি বকবক করতেছিস তুই। আরেকটা কথা বলবি তো চুপচাপ কিস করতে দে। আমাকে ছেড়ে দেন। আর কিছু কইতে পারলাম না। ম্যাডাম আমার ঠোঁট জোড়া চেপে ধরলেন। আমি ছুটার অনেক চেষ্টা করছি, কিন্তু এই টাইমে ওনার শক্তির সাথে পেরে উঠতে পারতেছি না, কারণ উনি আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে ওনার ঠোঁটের সাথে চেপে ধরছেন। আল্লাহ আমারে বাঁচাও। প্রায় 7 মিনিট 37 সেকেন্ড পরে উনি আমাকে ছেড়ে দিলেন। দুইজনই হাঁপাচ্ছি। তখন ম্যাডাম বলে উঠলেন, কেমন লাগছে বাবু? ও এক থু, এত বাজে, আমার তো বমি আসতেছে। কি? আমার কিস তোর কাছে বাজে লাগে? দাঁড়া, তোকে আজ সারা দিন কিস করব। বলে আবার আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রায় 5 মিনিট পরে আবার ছেড়ে দিলেন। তখন আমি হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, ম্যাডাম আমি আর পারবো না, এইবারের মতো ছেড়ে দেন। আপনার ঠোঁটগুলো অনেক মিষ্টি, একেবারে মিষ্টির দোকান মনে হচ্ছিল ঠোঁটগুলো। প্লিজ এবার এই বাচ্চা ছেলেটাকে ছেড়ে দেন। ছেড়ে দেব। এর আগে বল, আর কখনো কোনো মেয়ের দিকে তাকাইবি বা কথা বলবি? না না, আমি কেন, আমার 14-15 গোষ্ঠীর মধ্যেও কেউ কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবে না। গুড। মনে থাকে যেন। যদি মনে না থাকে, আজ যা করছি পরের বার এর থেকে বেশি করব, মনে রাখিস। না না, আমার সারা জীবন মনে থাকবে এইটা। আর কখনো করা লাগবে না এমন। এবার যা, এবার তোর ছুটি। এই কথাটা বলতেই তাড়াতাড়ি ম্যাডামের রুম থেকে বেরিয়ে গেলাম। আল্লাহ, এই জল্লাদ মেয়ের কাছ থেকে বাঁচিয়েছেন, তার জন্য হাজার হাজার ধন্যবাদ। ম্যাডামের রুম থেকে বেরিয়ে আরও বিপদে পড়লাম, কারণ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। কিরে ভাই, আমাকে কি জোকার মনে হচ্ছে তোদের যে হাসাহাসি করতেছিস? কথাটা মনে মনে বললাম। একটু পরে নোমান কই থেকে এসে বলল, শালা কতদিন থেকে মেয়েদের লিপস্টিক ব্যবহার করা শুরু করছিস? তোকে দেখতে কিন্তু বাংলা সিনেমার পরিমণির মতো লাগতেছে। শালা তোকে পরে দেখতেছি, আগে আমি এগুলো ধুয়ে আসি, তখন দেখবি পরিমণি কাকে বলছিস। এই কথাটা বলে দৌড় দিয়ে কলেজের ওয়াশরুমের দিকে চলে গেলাম। আর বেশিক্ষণ থাকলে ইজ্জত আর আমার থাকবে না। সব হয়েছে এই ম্যাডামটার কারণে। আচ্ছা, ওয়াশরুমে তো এসে গেলাম, এবার ছোট করে একটু আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রিফাত, আম্মুর একটা মাত্র বাদর ছেলে। আর যেই মেয়েটা আমার ইজ্জতটা কেড়ে নিতে চাইছিল, উনি হচ্ছেন আমাদের কলেজের ম্যাডাম, নাম জান্নাত। কয়েক মাস হলো এসেছেন, এসে আমার মতো পিচ্চি ছেলের পিছনে পড়ে গেছেন। আচ্ছা, এগুলো গল্প পড়তে থাকেন, জানতে পারবেন। আর হ্যাঁ, আরেকজন নোমান আমার বেস্টুর শালা একটা হারামি। যাক, আর কিছু কমু না, গল্প পড়তে পড়তে আপনারাই সব জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভালোভাবে ফ্রেশ হয়ে গেলাম। আর হ্যাঁ, একটা কথা তো বলা হয় নাই, ম্যাডাম কেন আমার উপর রেগে আছেন। সেটার কারণ ম্যাডাম আমাকে ভালো করে বুঝিয়ে বলছিল কোনো মেয়ের দিকে যাতে না তাকাই, প্লাস কথা না বলি। কিন্তু আমি একটু কথা তাকিয়েছিলাম, আর এটা ম্যাডাম দেখে ফেলেন। আর বাকিটা তো আপনারাই জানেন কি হলো। একটা কথা, আমি বুঝে গেছি ম্যাডাম আমাকে ভালোবাসে, কিন্তু চান্দু, আমি তোমাকে কখনো ভালোবাসবো না। একে তো সিনিয়র, তার উপর ম্যাডাম, তার উপর একটা জল্লাদ বাপ রে। এই মেয়ে যাই করুক না কেন, ওর প্রেমে কখনো পারবো না। এইগুলো বলতে বলতে নোমানের কাছে চলে আসলাম। এসে বললাম, শালা তখন আমাকে কি বলছিলি আমাকে দেখতে পরিমণির মতো লাগে? শালা তোকে তো এখন আমি, বলে উড়াধুরা কেলাতে শুরু করলাম। এক পর্যায়ে নোমান বলল, ভাই তোর ভবিষ্যৎ বউয়ের কসম, এবারের মতো আমাকে ছাড়। এই কথাটা বলতেই আমার শিশুর মতো মনটা গলে গেল, কারণ আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াস। তখন আমি বললাম, যা শালা, দিলি তো দিলটা নরম করে। ওকে যাই, ওইদিকে গিয়ে বসি, আজ আর ক্লাস করবো না। ওকে আয়। ওইদিকে গিয়ে আরও বিপদে পড়ে গেলাম, কারণ ওইদিকে গিয়ে দেখলাম ম্যাডামও ওইদিকে আছেন। তাই আমি নোমানকে নিয়ে উল্টো দিকে হাঁটা ধরলাম, কিন্তু ওই জল্লাদনির চোখ এড়াতে পারলাম না। আমাকে দেখে নিয়েছেন ম্যাডাম, দেখে আমাদের দুজনকে ডাক দিলেন। আমরাও ভালো ছেলের মতো উনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আর ম্যাডাম কাকে বলতেছো? কয়েকদিন পরে রিফাতের সাথে আমার বিয়ে হবে, সো ভাবি বললা ডাকবা, ঠিক আছে? আমি তো এই কথা দেখে ঘোড়ার ডিমের মতো চোখ করে ম্যাডামের দিকে তাকালাম। আমার এইভাবে তাকানো দেখে আমার হারামি বন্ধুটা কইল, এইভাবে তাকায় আসস কেন? কখনো ভাবিকে দেখিস নাই নাকি? শালা তোরে পরে দেখাচ্ছি, আগে এর কাছ থেকে বেঁচে যাই। আমি চোখ বড় বড় করে নোমানের দিকে তাকালাম। ও ভয় পেয়ে এখন থেকে দৌড় দিল। হায় আল্লাহ, এখন আমার কি হবে? নোমান যাইতেই ম্যাডাম একটা রাজ্য জয় করে হাসি দিলেন, তারপরে বললেন, উফ, আমার বাবুটা আমাকে ভয় পাইছে বুঝি। আপনি কি পেতনি যে আপনারে ভয় পামো? আর ম্যাডাম হোনেন, আমি সেই পিচি থাকতে ফিডার খাওয়া ছেড়ে দিছি, তাই আমারে বাবু টাবু ডাইকেন না। সমস্যা কি? আমার খাওয়া শুরু করবা? ছি ছি, আপনি এগুলো কি বলেন? আমি এত বড় ছেলে, দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আপনি বলতেছেন আমি ফিডার খামো? তোমাকে খাইতে কে বলছে? আমি খাইয়ে দিব, বুঝলা বাবুটা? ধুর, আমি আর থাকবো না এখানে, গেলাম আমি। রাগ করে সেখান থেকে চলে আসলাম। ম্যাডাম অবশ্য আমাকে অনেক ডাকছেন, কিন্তু আমি যাই নাই। আল্লাহ জানে পরে আমারে কি করে। থাক, এই চিন্তা পরে করা যাবে। আজ আর ক্লাস করলাম না, চলে আসলাম বাসায়। এখন অবশ্য দুপুর হয়ে গেছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। একটু পরে আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে আব্বু, তোর শরীর খারাপ নাকি? আজ তো তাড়াতাড়ি চলে আসলি। না, আসলে ওই জল্লাদ মেয়ে আমার কি করতে আল্লাহ জানে। কিরে, কিছু বলবি? না না আম্মু, কিছু বলি নাই। আসলে ভালো লাগতেছে না, তাই চলে আসলাম। ও আচ্ছা, ওকে যা, ফ্রেশ হয়ে আয়, দুপুর তো হয়েই গেছে। ওকে, আমারও খিদে লাগছে। তুমি খাবার রেডি করো, আমি আসতেছি। তারপর রুমে চলে গেলাম। গিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। প্রায় 20 মিনিট পরে বের হলাম রুমে। এসে কাপড় পরে নিচে গেলাম খাইতে। তারপর মা ছেলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে দিলাম একটা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। না দেখেই ফোনটা ধরলাম। এই কোন শালারে আমার ঘুমের 14টা বাজিয়ে দিছে? কি, আমি তোমার শালা লাগি? ভয়েসটা শুনে সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম, কারণ ফোনের ওই পাশে ম্যাডাম ছিলেন। সরি ম্যাডাম, না দেখে ফোন ধরছিলাম, তাই বুঝতে পারি নাই আপনি কল দিছেন। ওকে, সমস্যা নাই। তা এই টাইমে কেন কল দিছেন ম্যাডাম? কেন, আমার জামাইয়ের কাছে আমি কল দিতে পারি না নাকি? জামাই আবার কই থেকে আসলো? এত কথা জানা লাগবে না। আজ পড়তে আসবা না? না, আমি আর আপনার কাছে পড়তে যাবো না। আপনি পড়তে গেলে আমার সাথে উল্টাপাল্টা করেন, তাই আমি আর যাবো না। তোকে 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আয়, নয়তো তোর বাসায় এসে তোকে নিয়ে আসবো। আল্লাহ গো, এই বজ্জাত মেয়ে আবার রেগে যাবে। তাই আমি চুপচাপ বলে দিলাম, না আপনার বাসায় আসা লাগবে না, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। এই তো গুড বয়। আসছে গুড বয় বলতে, বজ্জাত মেয়ে কোনখানের। এই, তুমি কি কিছু বললা? এই রে, শুনে ফেললো নাকি? না ম্যাডাম, কিছু বলি নাই। আপনি হয়তো কানে একটু বেশি শুনেন, তাই এমন মনে হয়েছে। কি বললি? আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম, নয়তো কলেই আমার জান নিয়ে যেত। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম বাসা থেকে। এখন বর্তমানে 6টা বাজে আর আমি ম্যাডামের বাসার নিচে। আল্লাহ, তুমি আজ আমারে বাঁচাইও। তুমিই জানো আজ কি হতে পারে আমার সাথে। ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে ম্যাডাম এসে দরজা খুলে দিলেন। আর হ্যাঁ, আপনাদের আগেই বলে রাখি, এই ম্যাডাম আম্মুরে পটিয়ে আমাকে ওনার কাছে পড়তে নিয়ে আসছে। আর আমার আম্মু জানো পটে গিয়ে নিজের ছেলেরে জল্লাদের হাতে তুলে দিছেন। ম্যাডাম দরজা খুলেই আমার কলার ধরে টেনে টেনে ওনার রুমে নিয়ে গেলেন। তারপরে বললেন, এই, তুই তখনই এভাবে বলে কল কাটলি কেন? আমি তোকে কল কাটতে বলছিলাম? এই যে এ তো দেখি একটুতেই রেগে আগুন হয়ে যায়। এখন কি করতাম? হ্যাঁ, পাইছি। আপনি তো বলছিলেন 10 মিনিটে আসতে, আর যদি আপনার সাথে কথা বলতে থাকতাম সারা রাতে তো আসা হতো না, তাই না? ও আচ্ছা, এই কথা বাবু। এটা বলে ম্যাডাম যেটা করলেন সেটার জন্য একটু প্রস্তুত ছিলাম না। ভাবে বসছেন যে নড়াচড়া করতে পারতেছি না। আল্লাহ, এই ম্যাডাম এখন কি করবে আমার লগে? আল্লাহ, আমাকে প্লিজ এইবারের মতো রক্ষা করো। আমি কাল থেকে আর প্রাইভেটে আসবো না। এই ম্যাডাম, কি করতেছেন আপনি? প্লিজ আপনার ওই বিশাল আকারের শরীরটা আমার উপর থেকে তুলেন, নয়তো আমার শরীরে যত হাড্ডি আছে ভেঙে যাবে। আল্লাহ, এই আটার বস্তার উপর থেকে নিচে ফালাও। কুত্তা, তুই কি বললি? আমি আটার বস্তা? আজ তোকে তো খাইছি। আল্লাহ, ম্যাডাম আমারে খাইয়েন না প্লিজ, নয়তো আমার ভবিষ্যৎ বউটা বিধবা হয়ে যাবে। তোকে বলি একটা, তুই বুঝিস আরেকটা। তোকে নিয়ে যে কই যাই, আল্লাহ ওরে একটু বুঝাও না, আমি ওরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ম্যাডামের কথাগুলো শুনে একটু মায়া হলো। এই কথাগুলো বলে ম্যাডাম আমার উপর থেকে উঠে আরেক পাশে বসলেন। উফ, এইবারের মতো বেঁচে গেছি। ওইদিকে ম্যাডাম বলতেছেন, তুমি কি কখনো বুঝবে না আমার ভালোবাসাটা? সেই কবে থেকে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখি, সারা দিন রাত শুধু তোমাকে নিয়েই ভাবি। কেন বুঝো না? বুঝার মতো থাকো তুমি। আর এদিকে আমি ওই কথাগুলোর পাত্তা না দিয়ে বললাম, আচ্ছা ম্যাডাম, আজ আমি বাসায় চলে যাই। ওকে, চলে যাও, কাল ঠিক মতো চলে আসবা।
কাল তো আমি জীবনেও আসবো না। কিছু কি বললা? না, কিছু বলি নাই, আসি আমি। এই বলে চলে আসলাম। ম্যাডাম কেমন জানি চুপ হয়ে গেছেন। আর আরেকটা অবাক করার বিষয় যে ম্যাডাম আমাকে ছাড়তেই চায় না। আজ বলতেই ছেড়ে দিলেন। হঠাৎ করে কি হয়ে গেল ওনার? যাক, আমার এগুলো নিয়ে ভেবে কাজ নাই। তারপর বাসায় এসে ডিনার করে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো আম্মুর চেঁচামেচিতে। ওই রিফাত, তাড়াতাড়ি উঠ বাবা, তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। তোর ভালো লাগে না? একদিন কলেজে না গেলে কি হয়? এই, তোর মনে কি চলছে রে? তুই কি আজ কলেজে যাবি না? একদম ঠিক ধরেছ, আমি আজ কলেজে যাব না। সারাদিন আজ ঘুমাবো। তুই কলেজে যাবি না, তোর ঘাট যাবে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নয়তো তোর খবর আছে। দূর, উঠতাছি। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ভালো করে নিজেকে ওয়াশ করে বেরিয়ে আসলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আয়নার সামনে যেতে নিজেই লজ্জা করতেছে। ইস, আমি এত কিউট। যাক, নিজের ঢাক নিজে পিটিয়ে লাভ নাই। রুম থেকে বেরিয়ে নিচে আসতেই আম্মু ডাক দিয়ে বললেন, এই, এদিকে আয়, নাস্তা করে যা। না আম্মু, সময় নাই, কলেজে গিয়ে খেয়ে নিব, এখন বাই। এটা বলে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাইরে বের হয়ে একটা রিক্সা পেলাম, সাথে সাথে রিক্সায় উঠে গেলাম। 10 মিনিট পরে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে নোমান শালারে কল দিতেছে, কিন্তু শালা কল ধরতেছে না। বুঝে গেলাম গফ নিয়ে ডেটিংয়ে গেছে হয়তো। তার মানে আজ আর কলেজে আসা হবে না, সারাদিন গফরে টাইম দিবে। এইদিকে আজ নাস্তাটাও করে আসি নাই, প্রচুর খিদে পাইছে। আর ক্লাসের আরো 20 মিনিট আছে, সো কিছু খেয়ে আসি। এটা বলে কলেজ ক্যান্টিনে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে যা দেখলাম তা দেখে মাথায় রক্ত উঠে গেল। কারণ ক্যান্টিনে গিয়ে দেখে ম্যাডাম আর আরেকটা ছেলে হাত ধরাধরি করে কফি খাচ্ছেন। এটা দেখে না খেয়ে চলে আসলাম। তারপর মাথায় এক বস্ত রাগ নিয়ে চলে আসলাম কলেজের গেটের সামনে। ওইখান থেকে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে শুরু করলাম। আমি জানিও না কেন ওই দৃশ্যটা দেখে আমি আবার রাগ কেন কন্ট্রোল করতে পারতেছি না। ম্যাডামকে তো আমি ভালোবাসি না, তাহলে এই রেগে যাওয়াটার কারণ কি? কি হয়েছে আমার যে ওনার সাথে অন্য আরেকটা ছেলে দেখে আমার এত রাগ হলো? এইসব কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বাসায় চলে আসলাম। আম্মু আমাকে দেখে বললেন, কিরে, এই তো গেলি কলেজে, তাহলে আবার চলে আসলি কেন? বাবা, তোর কি শরীর খারাপ লাগছে? না আম্মু, এমনি ভালো লাগছিল না, আর মাথা প্রচুর ব্যথা করতেছিল, তাই চলে আসছি। তোর মুখটা এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে কারোর উপর খুব রাগ হয়ে আছিস। আরে আম্মু, আমি আবার কার উপর রাগ করবো বলো? বাইরে রোদ পড়ছে তো, তাই মুখটা লাল হয়ে গেছে। আচ্ছা, তুমি কি আমাকে যেতে দিবা নাকি শুধু প্রশ্ন করবা? আমি কি তোকে আটকে রাখছি নাকি? আল্লাহ, তুমি রশি ফালাও, আমি উঠে যাই। এতক্ষণ ধরে প্রশ্ন করেই যাচ্ছ, আর আমিও উত্তর দিয়েই যাচ্ছি। এটাকে কি আটকানো বলে না? এই যা, তোর না মাথা ব্যথা করে? তাহলে রুমে গিয়ে শুয়ে থাক। ওকে, যাচ্ছে। আর হ্যাঁ, আমাকে ডাক দিবা না, আমি ঘুমাবো। আর হ্যাঁ, ঘুম যখন ভাঙাবে তখন খেয়ে নিব। আচ্ছা যা তুই। এরপরে ওইখান থেকে চলে আসলাম আমার রুমে এসে ওয়াশরুমের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। তারপর ওই জামাগুলো ছেড়ে অন্য জামা পরে বিছানায় গিয়ে শুয়ে থাকলাম। বাট হালার ঘুম কোনোভাবেই আসতেছে না, তাই ফোন নিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে পড়ছি মনেই নাই। ঘুম ভাঙলো ফোনের চেঁচামেচিতে। ক্যাডাই জানি কল দিছে। কলটা ধরে কানের কাছে নিয়ে আসলাম। হ্যালো, কে বলতেছেন? এই সময় কল কেন দিছেন? আপনি কি জানেন না আমি ঘুমাইতেছি? ওই পাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। বুঝে গেলাম ম্যাডাম কল দিছেন। আমার ওই সকালের কথা মনে হতে রাগ উঠে গেল, তাই কল কেটে দিলাম। বারবার কল দিতেছে, তাই এবার বিরক্ত নিয়ে কল ধরে বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এত কল দিতেছেন কেন আমাকে? আমাকে বলবেন ভালোবাসেন, আর কলেজে অন্য কারো হাতে হাত রেখে কফি খাবেন। বাহ, ওনাকে গিয়ে কল দেন না। আমাকে আর কখনো কল দিবেন না আপনি, মনে থাকে যেন। আরও নানা রকম কথা বললাম, সেগুলো আপনাদের না শুনলেও চলবে। আমি যে টাইমে কথা বলছি ওই টাইমে ম্যাডাম একটা টু শব্দ করেন নাই। আমার কথা বলা শেষ হতেই কলটা কেটে দিলাম। এখন নিজেকে একটু হালকা লাগতেছে। তারপর ফোনে সময় দেখলাম 3:45 বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমের মধ্যে ছিলাম আমি? কিভাবে সম্ভব? অনেক খিদেও পাইছে, তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছেন আর বই পড়তেছেন। আম্মুকে গিয়ে বললাম, আম্মু খুব জোরে খিদে লাগছে, খাবার দাও। টেবিলে খাবার সাজানো আছে, গিয়ে খেয়ে নে। আমি আর কিছু না বলে টেবিলে চলে আসলাম। তারপর নিজেই খাবার নিয়ে খাওয়া শুরু করে দিলাম। একটু পরে খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে গিয়ে দেখি ফোন বাজতেছে। হাতে নিয়ে দেখি নোমান কল দিছে। শালার এখন মনে পড়ছে আমার কথা। কলটা ধরতেই বলে উঠলো, এই শালা, মরছিলি নাকি? এতক্ষণ ধরে কল দিতেছি, কই ছিলি তুই? আর বন্ধু, খাবার খাচ্ছিলাম। ও আচ্ছা, ওকে, রেডি হয়ে মামার দোকান চলে আয়, আমি অপেক্ষা করতেছি। ওকে, তুই একটু অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসতেছি। কলটা কেটে রেডি হয়ে আম্মুকে বলে চলে গেলাম মামার দোকানের দিকে।
ওইখানে গিয়ে দেখলাম নোমান বসে আছে। আস্তে আস্তে চলে গেলাম তার কাছে। কি রে শালা, কি অবস্থা? এই তো ভালোই কাটতেছে। ভালোই তো কাটবে, আজ তো গপ নিয়েছিলা। গপ সাথে থাকলে কি কারো খারাপ কাটে নাকি? সেটাও ঠিক। আচ্ছা, তোর কি অবস্থা? আমার আর অবস্থা। এরপরে নোমানকে সব খুলে বললাম। তারপরেও বন্ধু, তোর এত বাজে ব্যবহার করাটা ঠিক হয় নাই। হতে পারে ম্যাডামের কোনো বন্ধু, আর আমি যতদূর জানি ম্যাডাম তোকে খুব ভালোবাসে। ওই শালা বন্ধু যদি হতো তাহলে হাত ধরে হেসে কি কফি খেত? সেটাও ঠিক। এই ওয়েট ওয়েট, এত রাগ কেন করছিস এই ব্যাপার নিয়ে? তুই তো ম্যাডামকে দেখতেই পারিস না, তাহলে ম্যাডাম কার হাত ধরলো, কাকে কিস করলো, তুই এগুলো নিয়ে রাগ করার কে? তার মানে কি ধরে নিব তুইও ম্যাডামকে? দূর, এটা জীবনেও হওয়ার নয়, কারণ উনি আমার বড়, তার মধ্যে ম্যাডাম, এটা কখনো হবে না রে বন্ধু। কেন হবে না? সিনিয়র জুনিয়রদের কি বিয়ে হয় না শালা? আর বড় কথা হচ্ছে ম্যাডাম নিজে তোকে এসে ভালোবাসে। উনি তো এত কিছু না বুঝেই শুধু তোর ভালোবাসার জন্য পাগল, আর তুই? উনি আমার ভালোবাসায় না, ওই ছেলের ভালোবাসায় পাগল। দেখ বন্ধু, সবসময় চোখে দেখাও সঠিক হয় না। ম্যাডামকে জিজ্ঞেস করে দেখ, হয়তো উত্তর পেয়ে যাবি কে ছিলেন উনি। দূর, পারবো না, থাক এগুলো বাদ দে। দেখ ভাই, ম্যাডামের মতো কেউ তোকে ভালোবাসতে পারবে না। আর আমি একজন প্রেমিক হয়ে এটা বুঝে গেছি যে তুমিও বন্ধু ম্যাডামের প্রেমে পড়ে গেছো। এই চুপ কর, নয়তো চলে যাবো শালা। আসলাম মন ভালো করার জন্য, আর তুই শুরু করে দিছিস ম্যাডামের হয়ে দালালি। বন্ধু, যেদিন বুঝবা ওই দিন দেরি হয়ে যাবে অনেক। তাই যদি পারো কাল ম্যাডামকে প্রপোজ করো। ওকে, দেখা যাবে। তার মানে তুই রাজি? রাজি মানে? কিসের জন্য বলবি একটু? ম্যাডামের সাথে প্রেম করতে রাজি আছিস? ধুর বেটা, এগুলো বাদ দে। শালা তুই কি মেয়ে নাকি? লজ্জা কেন পাচ্ছিস? এগুলো বাদ দে না। শেষ পর্যন্ত হার মেনে নিলা? হয়তো। তুই কি বাদ দিবি এগুলো? এইভাবে আরো অনেক সময় আড্ডা দিলাম, আর নোমান শালা আমারে শেষ করে দিয়েছে। এগুলো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যেই ম্যাডাম কল দিয়ে বসছেন। নোমান দেখে বলল, তাড়াতাড়ি কলটা ধর। আমি জানি ম্যাডাম আমাকে পড়তে যাওয়ার জন্য কল দিছেন। তারপর চুপচাপ কলটা ধরলাম। কল ধরতেই যেন আমার হাসি খুশি মুখটা উদা হয়ে গেল, কারণ ম্যাডামের ফোন থেকে ম্যাডাম না, অন্য আরেকটা লোক বলে উঠল, আপনি কি রিফাত বলছেন? জি আমি রিফাত, কিন্তু আপনি কে? আমি কে সেটা পরে জানবেন, তাড়াতাড়ি এই হসপিটালে চলে আসুন। বলেই লোকটা কল কেটে দিল। আমি আমার বুকের বাপাশে তীব্র ব্যথা অনুভব করলাম। এই ব্যথা সহ্য করার মতো না। নোমান আমার এইরকম করা দেখে বলল, কিরে ম্যাডাম কি বললো? আমি কিছু না বলে বললাম, তাড়াতাড়ি হাসপাতালে আয়। তারপর দ্রুত গতিতে হাসপাতালের দিকে ছুটে চললাম দুইজন। সারা রাস্তা নোমান প্রশ্ন করছে কি হয়েছে, কিন্তু আমি কিছু বলি নাই। আল্লাহ ম্যাডামের যেন কিছু না হয়। আমি খুব বেশি ভালোবাসি ম্যাডামকে। প্লিজ আল্লাহ, আমার ম্যাডাম যেন ঠিক থাকে। আরও নানাভাবে আল্লাহর কাছে ম্যাডামের জন্য দোয়া করলাম। আস্তে আস্তে চলে আসলাম হাসপাতালে। এসে আবার ওই নম্বরটাতে কল দিলাম। একটু রিং হওয়ার পর কলটা ধরলেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কোথায় আছেন? আমি হাসপাতালের নিচে। এত নম্বর রুমে চলে আসো তাড়াতাড়ি। এটা শুনে কলটা কেটে দৌড় দিয়ে চলে যেতে লাগলাম। পিছন পিছন নোমানও আসছে। একটু পর ওই রুমের কাছে গিয়ে দেখলাম ক্যান্টিনের ওই ছেলেটা বসে আছে। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কোথায়? ম্যাডামের ফোন আপনার কাছে কেন? উনি হাতের ইশারা দিয়ে আমাকে সামনের রুমটা দেখিয়ে দিলেন। আমি কিছু না ভেবেই রুমে ঢুকে দেখি ম্যাডাম হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাড়াহুড়া করে ম্যাডামের পাশে গিয়ে বসে ম্যাডামকে ডাকা শুরু করলাম, ম্যাডাম, ও ম্যাডাম, প্লিজ উঠেন, দেখেন আমি এসে গেছি। কিছু হবে না আপনার, প্লিজ চোখ খুলেন। ওই ম্যাডাম চোখ খুলে দেখেন না, আমি এসে গেছি। আর আপনাকে কখনো দূরে সরিয়ে দেব না, প্রমিস। সবসময় আমার কাছে রাখবো আপনাকে। প্লিজ কথা বলুন, প্লিজ প্লিজ। আপনি এমন করতে পারেন না আমার সাথে। আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? প্লিজ উঠুন প্লিজ। আমিও যে আপনাকে খুব ভালোবাসি ম্যাডাম, প্লিজ একটাবার চোখ খুলে দেখেন, আপনার পিচ্চি বর এসে গেছে। আমি এইভাবে নিচের দিকে তাকিয়ে এগুলো বলতে লাগলাম। হঠাৎ কেউ বলে উঠলো, এই কথাটা আগে বললে কি হতো? এতই যেহেতু ভালোবাসো, তাহলে দূরে দূরে কেন রাখতে আমাকে? এই কথা শুনে ম্যাডামের দিকে তাকিয়ে দেখলাম ম্যাডাম কথাটা বলছেন, আপনি ঠিক আছেন? কেন, মরে গেলে বুঝি ভালো হতো? এই কথা আরেকবার বললে খবর আছে আপনার। আমার উত্তরটা পাই নাই। আসলে ভয় করতো, সবাই কত কি ভাবে সেটার জন্য। সবার কথা ভেবে আমাকে এত কষ্ট দিচ্ছ? প্লিজ আর কখনো কষ্ট দেব না। সত্যি তো? সত্যি। এখন থেকে শুধু ভালোবাসা হবে, কষ্টের দিন শেষ। ওকে, তাহলে একটা কিস করো। না, আপনি আগে সুস্থ হন তারপর। ক্যাডাই কইলো আমি অসুস্থ? অসুস্থ না হলে কি এখানে থাকতেন? এটা তো তোমার থেকে ভালোবাসি শোনার জন্য করছি। মানে ঠিক বুঝলাম না। ম্যাডাম বলার আগে রুমের ভিতরে সবাই একসাথে ঢুকলেন। সাথে ম্যাডামের আব্বু আম্মু প্লাস আমার আম্মু আছেন।
আমি তো অবাক এটা দেখে। উনারা বলে উঠলেন, আসলে তোর বন্ধু নোমান এই নাটকটা করতে বলেছিল। কি এটা নাটক ছিল? হ্যাঁ বাবু। ইস, আমার বাবুটা আমার জন্য কান্নাও করছে আজ। আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। শালা নোমান, তুই সন্ধ্যায় আমার থেকে সব জানলি, আর এখন তুই সব নাটের ঘোড়া। শালা তোরে একলা পাইয়া লই। আমি সবার দিকে রাগি চোখে তাকালাম। আমার রাগরে পাত্তা না দিয়ে সবাই হাসাহাসি শুরু করে দিল। এরপর সবাই একসাথে বসে আমার আর ম্যাডামের বিয়ের দিন ঠিক করলেন। এতে আবার সবার থেকে রাগটা উঠে গেল, কারণ বিয়ে করার ইচ্ছা আমার সেই হাফ প্যান্ট পরার সময় থেকে। আচ্ছা যাই হোক, ভালো মতো সব হলো। 2 দিন পরে বিয়ে আমাদের, সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, দাওয়াত দিলাম, বড় দেইখা গিফট নিয়ে আইসেন, বুঝলেন? আর যদি পারেন কেউ তেলও নিয়ে আইসেন, তেলের যা দাম। এবারের মতো গল্প শেষ, সবাই ঘুমিয়ে যান।